Assalamu alaikum, my dear students of class 6. How are you all? I hope we are all fine. And I also know that we have a very different Eid this year. As we are all staying home, no one can get outside. So this is totally different from other Eids that we have celebrated in our past time. Because all we have to keep us safe. Still, it was Eid, one of our biggest religious festivals. So, Eid Mubarak to all. This is Jannatul Firdaus, Assistant Teacher, Department of English, Engineering University Girls School and College. I welcome you all to our online class. This is lecture 5 on the uses of prepositions. Girls, I have told you before that I will start a new lesson today on a new topic. But before that, I am going to review the previous lectures. অর্থাৎ এটি একটি রিভিউ লেকচার দিতে চাচ্ছি আমি এখানে। আগের লেকচারগুলোর ওপর তোমরা কিছু প্রিপোজিশনসের ব্যবহার দেখতে পাবে, যা কিনা আমরা ক্লাসে পূর্বেই শেষ করেছিলাম। তারপর তোমাদের সুবিধার জন্য আমি আবারও জাস্ট হালকাভাবে কিছু প্রিপোজিশনসের ব্যবহার দেখাবো। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান, অফ। তোমরা ক্লাসে এই প্রিপোজিশনটির ব্যবহার শিখেছ, অফ। বিলঙ্গিং টু সামবডি or to something, relating to somebody, being part of something, used to say what something is or consists of or contains. অর্থাৎ বাংলায় কোনো কিছুর বা কারো অধিকারে বোঝায়। তোমরা স্কুলে শিখেছিলে যখন কারোর বা কিছু এর অর্থে বোঝালে আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করি। এক্সাম্পলস, দ্য রোল অফ দ্য টিচার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সো এই যে আমরা বলেছি শিক্ষক এর ভূমিকা, তার মানে কার ভূমিকা? শিক্ষকের ভূমিকা। তাহলে শিক্ষক আর ভূমিকা এই দুয়ের মাঝখানে সম্পর্ক স্থাপন করছে। রিলেটিং টু সামবডি, তাহলে এখানে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করব। আর যদি সহজ বাংলায় বলতে চাই তাহলে বলবো যে শিক্ষক এর, এই যে আমরা এর বলেছি এই কারণে আমরা অফ প্রিপোজিশন লিখব। তারপর হচ্ছে ভূমিকা হচ্ছে রোল। সো তোমরা এভাবেই প্রিপোজিশনটি ব্যবহার করতে পারো। নাম্বার 2, দিস ওয়াজ দ্য কার অফ মাই আঙ্কেল। এটি আমার আঙ্কেলের গাড়ি। তোমরা দেখো আঙ্কেলের সাথে কার বা গাড়ির একটি সম্পর্ক তৈরি করছে বা সম্পর্কের নির্দেশ করছে। এই সম্পর্কটি কার মাধ্যমে হলো? অফ প্রিপোজিশনের মাধ্যমে। তাহলে আঙ্কেল এর গাড়ি, কার অফ মাই আঙ্কেল। নাম্বার 3, ওপেন দ্য লিড অফ দ্য বক্স। বক্সের ঢাকনাটি খুলো বা খুলে দাও। তাহলে কিসের ঢাকনা বা কোন জিনিসটির ঢাকনা? বক্সের। বক্সের বলতে আমরা অফ দ্য বক্স লিখব। দ্য সিটি অফ ডাবলিন ইজ ইন আয়ারল্যান্ড। ডাবলিন শহরটি আয়ারল্যান্ডে অবস্থিত। এখানে ডাবলিন তুমি সরাসরি কিন্তু ডাবলিন সিটি ইজ ইন আয়ারল্যান্ড অথবা ডাবলিন ইজ ইন আয়ারল্যান্ডও লিখতে পারতে, কিন্তু এখানে একটি ডাবলিনের পরিচয় তুলে ধরা হয়েছে। অর্থাৎ ডাবলিনটি যে একটি শহর সেটি তুমি কিভাবে তুলে ধরেছ? অফ লিখে তুলে ধরেছ। সো সিটি আর ডাবলিনের মধ্যে এখানে একটি সম্পর্ক তুলে ধরা হলো। আর এভাবেই তুমি লিখতে পারবে সিটি অফ ডাবলিন। তোমরা এর আবার আক্ষরিক অর্থে বাংলা করতে যেও না। অর্থাৎ তুমি কিন্তু এক্ষেত্রে আগের এক্সাম্পলগুলোর মতো ডাবলিনের শহর আয়ারল্যান্ডে অবস্থিত না, এটি এভাবে বাংলা হবে না। এটা হবে ডাবলিন শহরটি আয়ারল্যান্ডে অবস্থিত। অর্থাৎ ডাবলিনে তুমি একটি পরিচয় দিয়ে দিলে, দ্য সিটি অফ ডাবলিন। দেন নাম্বার 5, মাদার গেভ মি আ গ্লাস অফ মিল্ক। মা আমাকে এক গ্লাস দুধ দিলেন। তাহলে গ্লাসটির সাথে দুধের সম্পর্ক কি? এটি সম্পূর্ণ দুধে পরিপূর্ণ। সো এখানে তুমি সম্পর্ক নির্দেশ করলে। আসলে গ্লাসটি ছিল দুধের গ্লাস।
গ্লাস অফ ওয়াটারও হতে পারে, তাহলে সেটি হবে পানির গ্লাস। তাহলে 1 গ্লাস দুধ দিলেন বা দুধের একটি গ্লাস দিলেন। সো আমরা সেটাকে সবসময় সুন্দর করে বলতে গেলে সবসময় 1 গ্লাস দুধই বলি। তো তুমি এখানে গ্লাস অফ মিল্ক, এটি একটি সম্পর্ক তৈরি করেছে অফ প্রিপোজিশন ব্যবহার করার মাধ্যমে গ্লাস আর মিল্কের মধ্যে। নেক্সট, বাই। To show how or in what way something is done. It means also before, when time is mentioned. According to something, used in passive verbs to show how anything is done. এখানে by এর ব্যবহারগুলি বলা হয়েছে, আর এক্সাম্পলসগুলো লক্ষ্য করলে তুমি সেটা বুঝতে পারবে। আচ্ছা, এক্সাম্পলসগুলো লক্ষ্য করলে দেখব, ফার্স্ট ওয়ান, আই উইল কন্ট্যাক্ট ইউ বাই লেটার। আমি তোমার সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ করব। তার মানে এখানে যোগাযোগের উপায়টি হচ্ছে কি, চিঠি। তাহলে এর পূর্বে আমরা বাই প্রিপোজিশনস ব্যবহার করতে পারি। তোমরা এখানে প্রিপোজিশনস থ্রুও ব্যবহার করতে পারতে। থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে অথবা মাধ্যমে। তো চিঠির মাধ্যমে যোগাযোগ করতে পারি, সেই অর্থে তোমরা থ্রু লিখতে পারবে। আবার চিঠি দিয়ে যোগাযোগ করব বা চিঠি দ্বারা যোগাযোগ করব, সেই অর্থে তোমরা বাই প্রিপোজিশন ব্যবহার করতে পারবে। দেন নাম্বার 2, শি ওয়েন্ট দেয়ার বাই বাস। যখন আমরা কোনো উপায় বা পদ্ধতি অবলম্বন করে কোথাও যাই, অর্থাৎ বাহনে চড়ে বা কোনো উপায় ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করতে পারি। সে সেখানে কিভাবে গিয়েছিল, সে বাসে গিয়েছিল। তার মানে তাহলে বাসটি ছিল তার যাতায়াতের উপায় বা পন্থা। সো সেখানে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করেছি। আমরা অনেক সময় বাই ফুটও লিখি, সেটির অর্থ হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। আবার তোমরা শর্ট কম্পোজিশন পড়ে থাকো, আ জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন। সো সেগুলি হচ্ছে এক একটা চলাচলের বা যাতায়াতের মাধ্যম বা উপায়। সেক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করতে পারি। নাম্বার 3, ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 o'clock? আমরা জানি যখন আমরা সময় ব্যবহার করি আর সেটাতে যদি নির্দিষ্ট সময় বা ফিক্সড টাইম নির্দেশ করে, আমরা সেখানে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করে থাকি। আর এখানে বাই প্রিপোজিশনসটি খালি একটুখানি ভিন্ন অর্থে ব্যবহার হবে। এখানে বিফোর মিন করবে, অর্থাৎ কিছুটা আগে বা পূর্বে, অর্থাৎ নট এক্স্যাক্টলি 5, অর্থাৎ নট এক্স্যাক্টলি দ্যাট টাইম। যে টাইম মেনশন করা থাকবে ঠিক সেই সময় নয়, বরং তার কিছুটা পূর্বেই নির্দেশ করে। ক্যান ইউ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 o'clock? তুমি কি 5টা বাজার আগেই কাজটি শেষ করতে পারবে? সো পূর্বে অর্থে অর্থাৎ বিফোর অর্থে যদি বোঝাতে চাই এই সময়ের আগে, সেক্ষেত্রে তোমরা বাই প্রিপোজিশন ব্যবহার করবে। আর যদি সেটি নির্দিষ্ট সময়ে বোঝায়, অর্থাৎ 5টাতেই আমাদের দেখা হবে, 5টায় সে আসবে, এতটাই শুরু হয়, এতটাই শেষ হয়, ফিক্সড টাইমগুলোতে আমরা প্রিপোজিশন অ্যাট ব্যবহার করব। আর যদি কখনো পূর্বে বোঝায়, তাহলে আমরা সেখানে বাই প্রিপোজিশন ব্যবহার করব। নাম্বার 4ও এই ঠিক আগের এক্সাম্পলটির মতোই, হি উইল হ্যাভ ডান ইট বাই টুমরো। সে কালকের আগে অর্থাৎ আগামীকালের আগে এটি শেষ করে নিবে। দেন নাম্বার 5, ইট ইজ 2 o'clock বাই মাই ওয়াচ। আচ্ছা, এখানেও আবার অ্যাকর্ডিং টু বা অনুসারে বোঝায় বাই প্রিপোজিশনটি, অর্থাৎ আমার ঘড়িতে এখন 2টা বাজে, এভাবেও তোমরা বলতে পারবে। অথবা আমার ঘড়ির সময় অনুযায়ী এখন 2টো। তার মানে যখন অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, এই যেখানে আমি লিখেছিলাম হিন্টসগুলো, অ্যাকর্ডিং টু সামথিং। তাহলে বাই মাই ওয়াচ, আমার ঘড়িতে এখন 2টো বাজে, আমার ঘড়ির সময় অনুযায়ী এখন বেলা 2টা। দেন নাম্বার 6, এটিও ঠিক একই নিয়মে হয়েছে। বাই ল ইউ আর এ চাইল্ড আনটিল ইউ আর 18, অর্থাৎ ল অনুযায়ী অর্থাৎ আইন অনুযায়ী, অ্যাকর্ডিং টু ল, এখানে অ্যাকর্ডিং টু বোঝাচ্ছে বাই। অ্যাকর্ডিং টু ল, আইন অনুযায়ী তুমি এখনও শিশু যদি তোমার বয়স 18 বছর নিচে হয়, অর্থাৎ 18 বছর বয়সের আগ পর্যন্ত তুমি আইন অনুযায়ী একজন শিশু। নাম্বার 7, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই মি। And number 8, a letter is being written by my friend. Can you guess
হাউ ডাজ দিস ওয়ার্ক? তোমরা কি বলতে পারবে এই রুলটি অর্থাৎ 7-8 এখানে একটি রুল ফলো করে করা হয়েছে, অর্থাৎ আমরা যেখানে বাই প্রিপোজিশন ব্যবহার করেছি এটা তোমরা আগেই করে এসেছো। তোমরা কি এখন বলতে পারবে এটি কোথায় করেছিলে? সঠিক ধরতে পেরেছ। তোমরা এটি প্যাসিভ বাক্যে করেছিলে, অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ করার সময় আমরা এটা লিখতাম। যখন প্যাসিভ বাক্য ইউজ করতাম তখন সেখানে কারো দ্বারা বা কোনো কিছু দ্বারা যখন কাজটি সম্পন্ন করা হয় তখন সেক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশনটি লিখতাম। সো নাম্বার 7 এখানে লেখা হয়েছে দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন বাই মি। গ্লাসটি আমার দ্বারা ভাঙা হয়েছিল, তার মানে আমি গ্লাসটি ভেঙেছিলাম। আর সেটিকে যখন আমি প্যাসিভে বলবো আমার দ্বারা গ্লাসটি ভাঙা হয়েছিল, সেক্ষেত্রে ইংরেজিতে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করব। যার দ্বারা হবে তার পূর্বে আমরা বাই লিখব। নাম্বার 8এও দেখো আ লেটার ইজ বিং রিটেন বাই মাই ফ্রেন্ড, তাহলে বন্ধুর দ্বারা একটি চিঠি লেখা হচ্ছে, তার মানে তখনও সে চিঠিটি লিখছে। সো কার দ্বারা হচ্ছে? বাই মাই ফ্রেন্ড, আমার বন্ধুর মাধ্যমে বা বন্ধুর দ্বারা। নেক্সট এখানে বাই, বিসাইড, নিয়ার, নেক্সট 4টি প্রিপোজিশনই আমি লিখেছি একসাথে, প্রত্যেকটি নিকটে বা কাছে অর্থে ব্যবহৃত হয়। এক্সাম্পলসগুলো লক্ষ্য করলে দেখবে আই স এ হাউস বাই, বিসাইড, নিয়ার দ্য রিভার। নদীর কাছে প্রত্যেকটি, অর্থাৎ আই স এ হাউস বাই দ্য রিভার, আই স এ হাউস বিসাইড দ্য রিভার, আই স এ হাউস নিয়ার দ্য রিভার। প্রত্যেকটি নদীর কাছে একটি বাড়ি বোঝানো হয়েছে, অর্থাৎ আমি নদীর কাছে বা নদীর পাশে একটি বাড়ি দেখতে পেলাম। দেন শি সিটস বাই অর বিসাইড মি, সে আমার সাথে বা পাশেই বসেছে। সো নিকটে অর্থে এখানে বাই বা বিসাইড দুটো প্রিপোজিশনই তোমরা যে কোনো একটি তোমরা ব্যবহার করতে পারবে। অল আর কারেক্ট। দ্য ফ্লাওয়ার ভাস ইজ বাই অর বিসাইড দ্য উইন্ডো। উইন্ডো অর্থাৎ জানালার পাশেই ফুলদানিটি রাখা আছে। সেখানে নিকটে অর্থে বাই অর বিসাইড প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। নাম্বার 4 নেক্সট টু অর বাই। আচ্ছা, দ্য কটেজ ইজ নেক্সট টু অর বাই দ্য লেক। আমরা শিখেছিলাম আগের লেকচারগুলোতে যে নেক্সট লিখতে হলে প্রিপোজিশন টুও ব্যবহার করতে হয়, কিন্তু অন্য প্রিপোজিশনসগুলোর ক্ষেত্রে অর্থাৎ কাছে অর্থে, কাছে বোঝাতে যখন আমরা বাই, বিসাইড, নিয়ার ব্যবহার করব তার সাথে অন্য কোনো প্রিপোজিশন ব্যবহৃত হবে না। কিন্তু নেক্সটের সাথে, শুধুমাত্র নেক্সটের সাথেই প্রিপোজিশন টু আসবে অলওয়েজ। তোমরা আশা করি এটি ভালোভাবেই মনে রাখতে পারবে। দ্য কটেজ ইজ নেক্সট টু দ্য লেক। কটেজটি লেকের খুব কাছেই অবস্থিত। অথবা দ্য কটেজ ইজ বাই দ্য লেক, তার মানে লেকের কাছেই আছে কটেজটি, অথবা লেকের পাশেই কটেজটি অবস্থিত বা কাছেই কটেজটি অবস্থিত। সো আশা করি 4টি প্রিপোজিশনের ব্যবহার তোমরা একসাথেই বুঝে নিলে। নেক্সট আর কিছু প্রিপোজিশনস আমরা দেখে নেই। ইন ফ্রন্ট অফ এর অর্থ হচ্ছে সামনে। আশা করি তোমরা এটি আগের লেকচারেও জানতে পেরেছ। দে উইল মিট মি ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। আমি তোমাদেরকে ইন ফ্রন্ট অফ ছবির মাধ্যমে দেখিয়েছিলাম, স্টিল কিছু ছবি দিয়েছিলাম। বক্সের সামনে যখন বলটি থাকে তখন সেটি কী ছিল? দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্য বক্স, এভাবে কিছু শিখেছিলাম। সো এইখানে আমরা লক্ষ্য করলে দেখব পজিশন বোঝাচ্ছে, তো তারা কোথায় মিট করবে? দে উইল মিট মি ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, তার স্কুলের সামনে আমার সাথে দেখা করবে। সো ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে। দেন ফর, ফর তোমরা স্কুলে পড়েছ, ফরের অর্থ হচ্ছে জন্য। দ্য ফ্রিডম ফাইটার্স ফট ফর আওয়ার কান্ট্রি। যখন আমরা কোনো কিছুর জন্য বুঝাই তখন সেখানে আমরা ফর প্রিপোজিশন ব্যবহার করি। লক্ষ্য করলে দেখো ফ্রিডম ফাইটার্স অর্থাৎ মুক্তিযোদ্ধারা ফট যুদ্ধ করেছিলেন ফর আওয়ার কান্ট্রি, কার জন্য বা কিসের জন্য? আমাদের দেশের জন্য বা মাতৃভূমির জন্য। সো এই যে কিসের জন্য বললাম সেখানে আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করেছি, ফর আওয়ার কান্ট্রি। দেন দ্য চাইল্ড ইজ ক্রাইং ফর গোয়িং আউটসাইড। আচ্ছা, এখানে আমি এই এক্সাম্পলটি একটি কারণে তোমাদেরকে দেখালাম। এখানে দেখো আমরা ফরের পর গো লিখিনি, এখানে লেখা হয়েছে গোয়িং, গোয়িং আউটসাইড। বাচ্চাটি বাইরে যাওয়ার জন্য কান্না করছে,
আচ্ছা, প্রথমে হচ্ছে যে কিসের জন্য সে কান্না করছে? বাইরে যাওয়ার জন্য। যেহেতু বাইরে যাওয়ার জন্য এখানেও একটি ভার্ব আছে, অর্থাৎ এখানেও একটি কাজ সম্পন্ন হচ্ছে, বাইরে যাওয়া। সো এই যে কিসের জন্য, যখন এটি কোনো কাজ করা অর্থে বোঝায়, যখন আমরা এখানে ভার্ব ব্যবহার করব, সেই ভার্বটির বেস ফর্মের সাথে আইএনজি লিখতে হবে। অর্থাৎ প্রিপোজিশন ফর থাকলে বেস ফর্মের সাথে আইএনজি ব্যবহার করে সবসময় লিখতে হবে। এটি শুধুমাত্র ফরের পরেই হবে। ফর এবং অফ প্রিপোজিশনে আমরা এটা লিখে থাকি, অফ গোয়িং দেয়ার। ওকে, তোমরা আনাদার এক্সাম্পল যদি বলি, দ্য চাইল্ড ইজ ক্রাইং ফর হ্যাভিং দিস শুজ, সে এই, অথবা ফর বাইং সাম আইসক্রিমস, সে কিছু আইসক্রিম কেনার জন্য কান্নাকাটি করছে। সো যেটাই আমরা লিখি না কেন, ফর এর পর যে মেইন ভার্বটি থাকবে বা বেস ফর্ম থাকবে ভার্বের, তার সাথে আমরা আইএনজি ইউজ করব। দেন ফ্রম অর্থ হচ্ছে থেকে। মাই এল্ডার ব্রাদার ইজ কামিং ফ্রম কুয়েত, আমার বড় ভাই কোথা থেকে আসছেন? কুয়েত থেকে আসছেন। সো যেখান থেকে আসবেন তার পূর্বে আমরা ফ্রম লিখব। আর যদি আমরা বলি যে কুয়েত থেকে ঢাকা আসবেন, তাহলে টু ঢাকা। তোমরা অলরেডি এর ব্যবহার ক্লাসে দেখেছো। দেন ফ্রম নেক্সট উইক আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ লেসন, আগামী সপ্তাহ থেকে আমি নতুন একটি লেসন শুরু করতে যাচ্ছি। সো এই যে পরবর্তী সপ্তাহ থেকে বোঝাচ্ছে, থেকে বোঝাতে আমরা এখানে ফ্রম ব্যবহার করেছি। কখন থেকে? নেক্সট উইক থেকে। Now there is a homework to do. You will complete and write it down on your homework copy and give the date here. So I'm going to read the text for your convenience. তোমাদের সুবিধার জন্য আমি টেক্সটটি পড়ে দিব, আর তোমরা এই আনসারগুলো হোমওয়ার্ক কপিতে লিখে রাখবে এবং পরবর্তী লেকচারে আমি এর সলিউশন দিয়ে দেব, তখন তোমরা সেখানে মিলিয়ে নিবে। এখানে আমরা বক্সে লক্ষ্য করলে দেখব, ফার্স্ট এখানে আমরা টুতে দেখি হেডিংসটা কি বলছে। তটিনী ইজ রাইটিং আ লেটার টু হার সিস্টার তারমিম, telling her about the importance of English. Choose the correct preposition from the box and fill in the gap. ওকে, এখানে তটিনী তার বোন তারমিমকে একটি চিঠি লিখছে ইংলিশের গুরুত্ব সম্পর্কে। সো দেখি কি লিখেছে সে। তবে তার আগে একটু বক্সটা লক্ষ্য করলে দেখো, ইন মাল্টিপ্লাই টু, অর্থাৎ এখানে ইন দুইবার ব্যবহার করা হবে, উইথ, অ্যাট, অফ, মাল্টিপ্লাই থ্রি, দেন ওভার। অফ প্রিপোজিশনসটি তোমরা তিনবার ব্যবহার করতে পারবে, আর ইন প্রিপোজিশনসটি দুইবার ব্যবহার করতে পারবে। আর তোমাদেরকে এখানে ইন টোটাল 8 প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তোমরা অবশ্যই মার্কসের দিকে লক্ষ্য রাখবে সব সময়, প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার করার সময় তোমরা মার্কসগুলো অবশ্যই লক্ষ্য করবে যে কয়টি চেয়েছে এবং তার মার্কস, ফুল মার্কসটি কত। অর্থাৎ যেমন এখানে 0.5 করে 8টি ব্ল্যাঙ্কস আছে এবং এতে তোমরা অর্ধেক পাবে, অর্থাৎ 4 পাবে। 8টি সঠিক হলে তোমরা ফুল মার্কস 4 পেয়ে যাবে। প্রত্যেকটা হাফ করে ক্যারি করছে, অর্থাৎ অর্ধেক করে ক্যারি করছে। So dear Tharmim, best wishes for you. I hope all of you are well by the grace dash. Number A, Almighty Allah. I am also well. I am very much shocked. B, your poor performance in the last examination. I am really surprised to learn that you have got only 65% marks. C, English. Perhaps, like most of the people in our country, you don't know the importance. D, English. English is an international language and we are living a global village. So if you know English well, you can communicate with the rest of the world. This is surely an important element of your communication skill. Without the knowledge, number G, English, you cannot complete your higher studies because most of the books are written in English. Poor knowledge of English will also hamper
your career development. In short, if you don't have a good command, number H dash English, you'll suffer in every step of your life. So don't waste your time and try to learn English attentively from today. With best regards to you and love to all, please pray for me, your loving sister তটিনী। আচ্ছা, এখানে আমি একটু বাংলাটি তোমাদেরকে বলে তোমাদের বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি। ডিয়ার তারমিম, প্রিয় তারমিম, তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। আশা করি তোমরা অলমাইটি আল্লাহ অর্থাৎ মহান আল্লাহর অনুগ্রহে ভালো আছো। সো আমরা জানি এখানে কিসের বা কার অনুগ্রহে ভালো আছো, কার অর্থে বা কিছুর অর্থে যে প্রিপোজিশনটি ব্যবহার করি তোমরা সেটি লিখবে। দেন নাম্বার বি, ভেরি মাচ শকড ইয়োর পুয়ার পারফরমেন্স ইন দ্য লাস্ট এক্সামিনেশন। যখন আমরা কোনো কিছুতে রাগান্বিত হই, শকড হই, আতঙ্কিত হই, আতঙ্ক, ভয়, রাগ, এসব ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করা হয়। এটি আমি তোমাদেরকে আগেই বলে দিলাম যাতে তোমরা সহজেই শিখে নিতে পারো। সবসময় মনে রাখবে আতঙ্ক, ভয়, শঙ্কা, বিস্ময়, অবাক, এইসব ক্ষেত্রে সবসময় প্রিপোজিশন অ্যাট ব্যবহার করবে। দেন নাম্বার সি, হ্যাভ গট অনলি 65% মার্কস ইংলিশ। তো ইংরেজিতে সে 65% মার্কস পেয়েছে। এখানে তোমরা লিখবে, যেহেতু কোনো কিছুতে বোঝায়, আমরা সেখানে ক্লাসে শিখেছি কিভাবে এটি ব্যবহার করতে হয়, এই প্রিপোজিশনটি তোমরা লিখবে। দেন নাম্বার ডি, ডোন্ট নো দ্য ইম্পর্টেন্স ইংলিশ। ইংরেজির গুরুত্ব, তাহলে ইংরেজির অর্থে যে প্রিপোজিশন ব্যবহার করব আমরা এখানে লিখে ফেলবে। দেন উই আর লিভিং, আমরা কোথায় বাস করছি, গ্লোবাল ভিলেজ, তাহলে এখানে যে প্রিপোজিশনটি বসবে সেটি লিখবে। ইউ ক্যান কমিউনিকেট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে কমিউনিকেট, এটার অর্থ হচ্ছে যোগাযোগ করা। বলেছে যদি তুমি ভালোভাবে ইংলিশ জানো তাহলে তুমি কমিউনিকেট করতে পারো, যোগাযোগ করতে পারো সমগ্র পৃথিবীর সাথে। এই যে আমরা যখন সাথে বোঝাবো, অর্থাৎ যোগাযোগ কিভাবে হয়, কারো সাথেই তো কারো যোগাযোগ হয়। সো সাথে বোঝাতে যে প্রিপোজিশনটি আমরা লিখে থাকি সেটি তোমরা লিখবে। দেন উইদাউট দ্য নলেজ ড্যাশ ইংলিশ, তার মানে ইংরেজির জ্ঞান ছাড়া, তাহলে ইংরেজির অর্থে যে প্রিপোজিশন আমরা লিখব সেটা লিখবে। দেন নাম্বার এইচ, লাস্ট ওয়ান ফর দিস নাম্বার, আ গুড কমান্ড দ্য ইংলিশ। আচ্ছা, কোনো বিষয়ের ওপর যখন ভালো দক্ষতা থাকে বা দখল থাকে সেক্ষেত্রে আমরা কি লিখব, তোমরা এটি ব্যবহার করবে। সাধারণত কোনো বিষয়ের ওপর হলে অন বোঝায়, তবে এখানে কমান্ডের সাথে অলওয়েজ প্রিপোজিশন ওভার লিখবে। এটা তোমরা অবশ্যই মেমোরাইজ করে ফেলবে। এক্ষেত্রে আমরা কমান্ড অন লিখব না, এটা তোমরা মনে রাখবে। আর দেখো এই অপশনগুলোতেও কোথাও অন প্রিপোজিশন দেয়া নেই যে তোমরা সেখানে ব্যবহার করবে, কারণ কমান্ডের সাথে কখনো অন হয় না, বরং কমান্ড ওভার হবে। এটি দখল করা অর্থে হবে, কোনো বিষয়ের উপর ভালো দখল থাকা বা এই বিষয়টি তোমার দখলে আছে, এই অর্থে কমান্ড ওভার প্রিপোজিশন ব্যবহার করবে। সো আমি দুটো বলে দিয়েছি, বাকিগুলো তোমরা ইনশাল্লাহ করে ফেলতে পারবে আশা করি। নাও আনাদার হোমওয়ার্ক ফর ইউ। এখানেও কিছু অপশনস তোমরা বক্সে দেখতে পাচ্ছ প্রিপোজিশনসগুলো। চলো আমরা ভিতরে টেক্সটটা পড়ে নিই। ডিয়ার আরিফ, ইউ নো দ্যাট আই রিকভার্ড টাইফয়েড ফিভার অনলি আ ফিউ ডেজ এগো। আচ্ছা, ডিয়ার আরিফ, প্রিয় আরিফ, তুমি জানো যে অল্প কিছুদিন আগেই আমি টাইফয়েড জ্বর থেকে কি করেছি, সুস্থ হয়ে ফিরেছি। তাহলে কোনো কিছু হতে বোঝাতে যে প্রিপোজিশনটি লিখি হতে থেকে, সেটি তোমরা লিখবে। আই হ্যাভ নট ফুললি রিকভার্ড ইয়েট, আমি এখনও সম্পূর্ণ সুস্থ হইনি বা পুরোপুরি সুস্থ হইনি। আই কুডন্ট অ্যাটেন্ড ক্লাসেস
ড্যাশ অর্থাৎ বি মাই ইলনেস, আমি আমার অসুস্থতার কারণে কি করতে পারিনি, ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। তাহলে কিসের জন্য অসুস্থতার, এক্ষেত্রে তোমরা যে প্রিপোজিশনটি লিখো সেটি লিখবে। নাম্বার ইভেন আই কুড নট স্টাডি ড্যাশ হোম, আমরা জানি যে হোম বাড়িতে অবস্থান করা অর্থে যে প্রিপোজিশনটি আমরা লিখি সেটি লিখব ইভেন, আমি এমনকি, ইভেন অর্থ হচ্ছে এমনকি, এমনকি আমি বাড়িতেও কি করতে পারিনি, পড়াশোনা করতে পারিনি। এই যে বাড়িতে বোঝানো হচ্ছে অবস্থান করা অর্থে একটি নির্দিষ্ট জায়গায়, সেই প্রিপোজিশনটি তোমরা লিখবে। ইউ আর এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তুমি একজন মেধাবী শিক্ষার্থী। ইউ ক্যান ইজিলি হেল্প মি ডি your guidance so that I can take a good preparation within a short period time. ওকে, তোমার গাইডেন্সের মাধ্যমে বা তোমার গাইডেন্সের সাথে আমি কি করতে পারি, তোমার গাইডেন্স দ্বারা আমি খুব সহজেই সাহায্য পেতে পারি, অর্থাৎ তুমি আমাকে সহজেই তোমার গাইডেন্স দিয়ে, অর্থাৎ তোমার নির্দেশনা দিয়ে, তোমার কিছু নিয়মাবলী, অর্থাৎ তুমি যেটি ফলো করো, হ্যাঁ, যেটি অনুসরণ করো, সেটি দিয়ে আমাকে কি করতে পারো, খুব সহজেই হেল্প করতে পারো। তাহলে যে জিনিসটি দিয়ে কাউকে সাহায্য করি আমরা, সেক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করি সেটি লিখবে। দেন সো দ্যাট আই ক্যান টেক আ গুড প্রিপারেশন উইদিন আ শর্ট পিরিয়ড ড্যাশ, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আমরা কি করে ফেলতে পারি, আমি একটি ভালো প্রিপারেশন বা প্রস্তুতি নিতে পারি। তাহলে এই যে সময়ের বোঝাচ্ছে, সময়ের বোঝাতে যেটি বোঝায় সেটি তোমরা লিখবে। দেন ইউ ক্যান গিভ মি সাজেশনস আপকামিং জেএসসি এক্সামিনেশন, জেএসসি পরীক্ষার অর্থাৎ আসন্ন জেএসসি পরীক্ষার সম্পর্কে তুমি আমাকে কি করতে পারো, কিছু সাজেশনসও বা পরামর্শ দিতে পারো। তাহলে জেএসসি পরীক্ষার সম্পর্কে, তাহলে সাজেশনস আর হচ্ছে এক্সামিনেশন, পরীক্ষা আর পরামর্শের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, বা জেএসসি পরীক্ষার পরামর্শ নির্দেশ করছে। এই ক্ষেত্রে তোমরা যে প্রিপোজিশনটি ব্যবহার করো সেটি লিখবে। ইফ ইউ প্লিজ সেন্ড মি দ্য গাইডলাইন্স অ্যান্ড আদার ডিটেলস অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইট উইল বি ভেরি হেল্পফুল ড্যাশ অর্থাৎ নাম্বার জি দেন মি, যদি তুমি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব গাইডলাইন্সটি বা নির্দেশনাটি খুব সহজে দ্রুত পাঠাতে পারো, যদি সম্ভব হয়, তাহলে এটা আমার জন্য খুবই কী হবে, হেল্পফুল হবে। তাহলে এই যে আমার জন্য হবে, এখানে মি অর্থ আমাকে, তবে এখানে মি অর্থ আমার জন্য হিসেবে তোমরা লিখবে। সো জন্য অর্থে জানো তোমরা কি প্রিপোজিশন ব্যবহার করতে হয় সেটি লিখবে। ওয়েটিং ড্যাশ ইয়োর রিপ্লাই এইচ, সো তোমার উত্তরের অপেক্ষায় আছি, তাহলে যে উত্তর, রিপ্লাই হচ্ছে উত্তর, আর উত্তরের অপেক্ষায় থাকা, উত্তরের বোঝাতে যেই প্রিপোজিশনটি হয় সেটি লিখবে ইয়োর সেভার শাহেদ। So that's all for today, and next class I'm going to give you some more exercises from your model questions book. তোমরা এই এক্সারসাইজ দুটো তোমাদের মডেল কোয়েশ্চেন বুকেও পাবে। তোমরা চৌধুরী অ্যান্ড হোসেনের অ্যাডভান্সড লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনস বইটি ওপেন করলে মডেল কোয়েশ্চেন 1 থেকে শুরু করলে ওই মডেল কোয়েশ্চেন নাম্বারের 2 নাম্বার আইটেমটি তোমরা দেখবে, সেখানেই এই প্রিপোজিশনসের ব্যবহারগুলো আছে। তো সেই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে আমার সাথে, আশা করি ইনশাল্লাহ তোমরা এই সমস্যাটি ওভারকাম করতে পারবে আশা করি। So that's all for today. Thank you so much for watching this lecture. Allah Hafiz, Eid Mubarak, stay home, stay safe.